বিমান বাহিনীর কোন ধরনের দায়িত্বগুলো পালন করে শান্তিরক্ষার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে? যুদ্ধের ক্ষেত্রে হয়তো আমরা সাধারণ মানুষ মনে করি যে হয়তো যুদ্ধের ক্ষেত্রে বিমান বাহিনীর এক ধরনের ভূমিকা, শান্তিরক্ষায় আসলে বিমান বাহিনী কিভাবে ভূমিকা পালন করে, কোন কোন দায়িত্বগুলো পালন করতে? ধন্যবাদ আপনাকে। আপনি উত্তরে যাওয়ার আগে আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের। বাংলাদেশ বিমান বাহিনী সর্বপ্রথমে 1993 সালে বসনিয়া হার্জেগোভিনাতে 6 জন মিলিটারি অবজারভার হিসেবে ডিপ্লয় হয়েছিল। তো মিলিটারি অবজারভার নর্মালি পিস কিপিংয়ের জন্য যে ম্যান্ডেটটা আছে ওটা অবজার্ভ করে। পরবর্তীতে 1995 সালে সর্বপ্রথম আমরা 2টি বেল হেলিকপ্টার সহ প্রায় 26 জনের একটা কন্টিনজেন্ট কুয়েতে ডিপ্লয় করি। যে আপনি জানেন যে ইরাক কুয়েতে যুদ্ধের পরে ওইখানে যে ডিমিলিটারাইজ জোন ছিল ওই জোনে আমরা ম্যান্ডেট ভায়োলেট হচ্ছে কিনা কেউ বা সিজ ফায়ারটা ভায়োলেট করছে কিনা এটা আমরা অবজার্ভ করতাম। ওইটা যদি আপনি স্যারের সাথে কথা বলছিলেন যে পিস কিপিং মিশনের ধরনটাই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগে আমরা যে মিশনগুলো করতাম সেটা হচ্ছে 2টা দেশের মধ্যে কোনো যুদ্ধ ছিল, দেন 2টা দেশ এগ্রি করলো, এটা পিস হলো, আমরা ওইখানে যে পিস কিপিং মিশনটা করতাম। বাট বর্তমানে মিশনগুলো হয়ে গেছে পিস এনফোর্সমেন্ট। এখন ঠিক ইন্টারস্টেটের কনফ্লিক্টের চেয়ে ইন্টারস্টেট মানে দেশের মধ্যে সমস্যাটা বেশি, দেশের মধ্যে বিভিন্ন রেবেল গভর্নমেন্ট, এইখানে এনফোর্সমেন্ট করতে হচ্ছে পিস। সো আমরা যদি বিমান বাহিনীর মিশন ধরি, প্রথমে হচ্ছে ট্রুপস ইনসারশন বা এক্সট্রাকশন যেটা করি, যে কোনো একটা জায়গায় সমস্যা হলো তখন ওইসব জায়গায় আমরা স্পেশাল ফোর্স বা ল্যান্ড ফোর্সকে নিয়ে যাই, ডিপ্লয় করি, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হলে আবার ওই ফোর্সকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হয়। এছাড়া যেটা হয় যে আপনার ক্যাজুয়ালিটি এভাকুয়েশন বা মেডিকেল এভাকুয়েশন, যেমন আমি যখন ইরাক কুয়েতে ছিলাম তখন ওইখানে প্রচুর ল্যান্ডমাইন ছিল। তো প্রতিদিন দেখা যাচ্ছে বাচ্চারা কিছু না বুঝতে পেরে খেলতে যেত, ওইখানে ল্যান্ডমাইন এক্সপ্লোশন হতো। তো ওদেরকে যে এভাকুয়েট করে হসপিটালে নিয়ে যাওয়া, এইটা অন্যতম একটা কাজ। তো এইটা আমার যেমন এখন সিচুয়েশনটা আবার অন্যরকম, এখন এই মিশনগুলো আমাদের রাতের বেলাও করতে হচ্ছে, যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে নাইট ভিশন গগলস ইউজ করতে হচ্ছে। কারণ আফ্রিকাতে আপনি জানেন ইটস ডার্ক, টোটালি ডার্ক আফ্রিকাতে। এছাড়া যে ধরনের মিশন করি আমরা রাতে কেন করতে হচ্ছে যদি একটু ছোট করে জেনে নিন। রাতে অনেক এভাকুয়েট করতে হয়, কারণ যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, স্পেশালি আপনি যদি আফ্রিকাতে এখন যে আইইডিগুলো, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস যে এক্সপ্লোশনগুলো হয়, এটা দেখা যাচ্ছে ওই সন্ত্রাসী হামলাগুলো রাতের বেলা ম্যাক্সিমাম হচ্ছে। আমি যেটা বললাম যে এখন তো আর 2টা দেশের মধ্যে কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে নিজের দেশের মধ্যেই প্রবলেমগুলো একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপে। তো এখন ক্যাজুয়ালিটি এভাকুয়েশন এক ধরনের মিশন করি আমরা। তারপরে আমাদের যেই ল্যান্ড ফোর্সেস বা অন্যান্য ফোর্সেসগুলো ডেপ্লয়েড থাকে ওরা বিভিন্ন রিমোট লোকেশনে থাকে। আফ্রিকা আপনি ধরেন কঙ্গোর মতো একটা বিশাল দেশ, যেটা আপনার আফ্রিকার ইস্টার্ন পার্ট থেকে ওয়েস্টার্ন পার্ট পর্যন্ত বিস্তৃত, এখানে কিন্তু কোনো রোড নেটওয়ার্ক নেই। তো ওই টিম সাইটগুলা যেখানে আমাদের ফোর্সেস ডেপ্লয়েড আছে ওদেরকে কিন্তু লজিস্টিক সাপোর্টটা এয়ারের মাধ্যমে দিতে হয়। তো আমাদের এমন হয়েছে যে যে দেশে আমরা ডেপ্লয়েড ছিলাম সেই দেশ ছাড়াও অন্য দেশেও আমাদেরকে সাপোর্ট দিতে হয়েছে। যখন সুদান থেকে সাউথ সুদান আলাদা হলো তখন সুদানে কিন্তু কোনো ইউএন মিশন ছিল না। আমাদের হেলিকপ্টার কঙ্গো থেকে আমরা ওইখানে ডিপ্লয় করেছিলাম 6 মাসের জন্য। টিল দ্যাট মিশন এস্টাবলিশড কঙ্গো থেকে গিয়ে আমরা ওই সাপোর্টটা দিয়েছি। সিমিলারলি আমাদের যেমন সিওন 30 এখন কঙ্গোতে ডিপ্লয়েড ছিল, বাট ওই সিওন 30 কিন্তু শুধুমাত্র কঙ্গোতে অপারেট করে না, বর্তমানে যেমন এটা উগান্ডাতে আছে, কাম্পালা থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ওই পুরা ইউএন মিশন এরিয়াগুলোকে। সো আমাদের এগুলোই মেইনলি আমরা এই টাইপের মিশন করে থাকি। বাট কোনো কোনো ক্ষেত্রে পিস এনফোর্সমেন্টের জন্য, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, যখন আমাদের ইউএনের ক্যাম্পটাই রেবেলদের দ্বারা অ্যাটাক হয় তখন আমাদের এয়ারক্রাফট থেকে ফায়ারিং করতে হয়েছে, রকেটিং করতে হয়েছে। হ্যাঁ, আমি এটি জানতে চাচ্ছিলাম যে আপনারা কি এরকমের কোনো অনাকাঙ্ক্ষিত হামলা বা আক্রমণের মধ্যে পড়তে হয় কিনা? মাঝে মধ্যেই পড়তে হয়, বাট আমাদের এয়ারক্রাফটগুলো খুবই ইকুইপড এবং আমাদের এয়ারক্রাফটে সবসময় এয়ার গানার থাকে। আর যখন কোনো ডেডিকেটেড ফায়ার সাপোর্ট মিশন লাগে তখন আমরা যেটা এয়ারক্রাফটে যে অর্গানিক আর্মামেন্ট, রকেটিং বা গান, ওগুলো আমরা আগে থেকে নিয়ে যাই। সো এরকম আগে যেটা হতো যে
ইউএন ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার থাকতো। সো যে কোনো জায়গায় আমাদের মিশন হলে আগে অ্যাটাক হেলিকপ্টার গিয়ে ওইটাকে একটু স্যানিটাইজ করতে এরিয়াটা, দেন উই উড গো অ্যান্ড ডেপ্লয় দি ট্রুপস। বাট এখন যেটা হচ্ছে যে অ্যাটাক হেলিকপ্টার সাপোর্টটা আস্তে আস্তে ইউএন যেহেতু বাজেট কমে গেছে উইথড্র করতে হচ্ছে। সো এই নিরাপত্তাটা আমাদের নিজেদেরই দেখতে হচ্ছে, মানে ঝুঁকি আরও বেড়েছে, ঝুঁকিটা একটু বেড়েছে বিকজ অফ দি টাইপ অফ মিশন। আমাদের একটু হতাহতের বিষয় নিয়েও একটু জানতে চাই, বিশেষ করে বিমান বাহিনীর ক্ষেত্রে আমাদের তো এখন পর্যন্ত বোধহয় 100-র বেশি, প্রায় 200-র কাছাকাছি সদস্য নিহত হয়েছেন। তো সেই ক্ষেত্রে বিমান বাহিনীর ক্ষেত্রে সংখ্যাটা কেমন? বা বিমান বাহিনীর ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে আমরা এই পর্যন্ত 7 জনের মতো নিহত হয়েছেন। তো আমাদের যদি বলি যে পর্যন্ত প্রায় 9,300 মতো লোক এই মিশন কমপ্লিট করেছেন। তো এর মধ্যে 7 জন, এটা ম্যাক্সিমামই আপনার নট দ্যাট অপারেশনাল কাজে যে ওরকম কিছু না, বা দায়িত্ব পালন করতে যে মারা গিয়েছেন। বাট রেবেলদের সাথে এঙ্গেজমেন্ট বা ওই ধরনের কোনো সিচুয়েশন হয়নি, কোনো আক্রমণ বা এই ধরনের আক্রমণের মধ্যে হয়নি, ওইরকম হয়নি।